আর্জেন্টিনার বিখ্যাত ফুটবল সাংবাদিক, ওনার নাম হচ্ছে গাস্তন এদুল। তিনি বলছেন, বিভিন্ন জায়গায় আমরা দেখছি যে সেমিফাইনালে আর্জেন্টিনার ফরমেশন চেঞ্জ হতে পারে। ব্যাপারটা কি? আসলে আর্জেন্টিনার যেটা হচ্ছে যে যেটা বারবার বলা হচ্ছে যে আর্জেন্টিনা জিতছে, কিন্তু তাদের ডিফেন্সে একটা উইকনেস থেকে গেছে। আর্জেন্টিনার বিল্ড আপটা খুব একটা ভালো হচ্ছে না। আর্জেন্টিনার আরেকটা বড় প্রবলেম হচ্ছে আর্জেন্টিনার মেসি ছাড়া ক্রিয়েটিভিটি খুব একটা আসছে না অন্য কোনো জায়গা থেকে, বা আর্জেন্টিনার চান্স ক্রিয়েশন সেইভাবে বিল্ড আপ প্লে আমরা যেটা বলি, সেখান থেকে চান্স ক্রিয়েশন খুব বেশি হচ্ছে না। তো ওই জায়গাটার কারণে আর্জেন্টিনা যেই ফরমেশনে খেলছে সেটাতেই চেঞ্জ আনার দরকার। অলরেডি আমরা কিন্তু পার্সোনাল যেটাকে বলে প্লেয়ারের ক্ষেত্রে চেঞ্জ আমরা দেখেছি, যে পারেদেসকে আনা হয়েছে যাতে ডিফেন্সটা আর একটু স্ট্রং হয়। তো বাট স্টিল আমরা দেখেছি পারেদেস আসার পরও মিশর ম্যাচে বা সুইজারল্যান্ড ম্যাচে আর্জেন্টিনার ডিফেন্স স্টিল ভুগেছে। তো ওই জায়গা থেকে একটা আলোচনা ছিল যে আর্জেন্টিনা কি ট্যাকটিক্যালি কোনো ফরমেশনে চেঞ্জ আনতে পারে কিনা। তো ওই জায়গার এবং এখন সেমিফাইনালে, মানে সেমিফাইনাল ম্যাচে ফরমেশন চেঞ্জ, এটা কেমন ব্যাপার? এটা আসলে পুরো বিশ্বকাপ এক ফরমেশনে খেললো, সেমিফাইনালে এসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ সোফার, হ্যাঁ এখন সেখানে এসে অবভিয়াসলি এবং ইংল্যান্ড যেখানে হচ্ছে আর্জেন্টিনা এতদিন পর্যন্ত যে ধরনের অপোনেন্ট পেয়ে এসেছে তার তুলনায় ইংল্যান্ড অনেক অনেক শক্তিশালী। বাট এখানে দুটো ব্যাপার, একটা হচ্ছে কিন্তু স্কালোনি বিশ্বকাপের আগে আর্জেন্টিনার যেই ফরমেশন তার জায়গায় কিন্তু তিনি কিছু আর্জেন্টিনান মিডিয়াতে সংবাদ এসেছিল যে তিনি 3-5-2 ফরমেশনটাতে প্র্যাকটিস করিয়েছেন বিশ্বকাপের আগে। পরিবর্তন করে যে ফরমেশনে যে মানে যাওয়ার কথা হচ্ছে, যাওয়ার একটা সম্ভাবনা আছে যে হয়তো 3-5-2 তে যেতে পারেন, বা 4-4-2 তে 4-4-2 ফরমেশনের মধ্যে হয়তো একটু চেঞ্জ আসতে পারে। তো 3-5-2 ফরমেশনে তিনি বিশ্বকাপের আগেও ট্রাই করেছেন প্র্যাকটিসে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে স্কালোনি এমন একজন কোচ যিনি কিন্তু যে কোনো সময় যে কোনো চেঞ্জ আনতে তিনি, তার যদি মনে হয় যে এই চেঞ্জটা আনলে হয়তো ভালো হতে পারে। আর কোচের ডিসিশন তো, কোচ 100টা ডিসিশন নিতে পারেন, যেটা সেখান থেকে হয়তো 100টাই কাজ করতে পারে, আবার কোনোটাই কাজ নাও করতে পারে। ম্যাচের আগে তো সেটা আসলে বোঝার উপায় নেই। বাট স্কালোনি ওই রিস্কটা নিতে সবসময় উইলিং। এবং আরেকটা ব্যাপার হচ্ছে আমরা কিন্তু 2022 বিশ্বকাপেও আর্জেন্টিনার ফরমেশন কাগজে কলমে হয়তো 4-4-2 ছিল, বা 4-4-2 হাইব্রিড, যেটা এবার যেটা বলা হচ্ছে 4-4-2 হাইব্রিড বা 4-3-3, এরকম কাগজে কলমে ছিল। বাট আপনি আর্জেন্টিনার 2022 বিশ্বকাপে ইন গেম যে চেঞ্জগুলো সেগুলো যদি দেখেন, সেখানে আপনি অনেকবার দেখবেন যে 3-5-2 হয়ে গেছে, অনেক সময় 4-3-3 মধ্যে একটু চেঞ্জ এসেছে, বা 4-3-3 থেকে 4-4-2 হয়েছে। এই চেঞ্জগুলো কোচরা ম্যাচের মধ্যে এমনিতেই করেন। এবং স্কালোনির ক্ষেত্রে আপনি 3-5-2 ফরমেশনটা আমরা 2022 বিশ্বকাপটাও ম্যাচের মাঝে অনেকবার দেখেছি। এবারও তিনি যেহেতু টুর্নামেন্টের আগে প্র্যাকটিস করিয়েছেন, তো বা 4-4-2 আর্জেন্টিনা একেবারে ফ্ল্যাট 4-4-2 যেটা, সেটাও আর্জেন্টিনা অনেক সময় খেলেছে। তো এই চেঞ্জটা একেবারে হঠাৎ করে সেটাও বলা যাবে না। প্লাস আরেকটা দিক চিন্তা করতে হবে, ইংল্যান্ড কীভাবে খেলে, ওই চিন্তাটা করে হয়তো 3-5-2 বা 4-4-2 এই জায়গাটা চেঞ্জ যদি করেন, আমার কাছে মনে হচ্ছে সেমিফাইনালে, হ্যাঁ আগে থেকে দেখলে মনে হয় যে প্লেয়াররা এক ধরনের ফরমেশনে অভ্যস্ত, হঠাৎ করে সেমিফাইনালের মতো ম্যাচের আগে এই চেঞ্জটা করা উচিত কিনা। আবার অন্যদিকে যুক্তি থাকে যে ওই ফরমেশনে তো খুব একটা ভালো কাজ হচ্ছে না, তো ইংল্যান্ডের বিপক্ষে ওই ফরমেশনে খেলাটাও তো আরেক, এটা ভালো কাজ হচ্ছে না, তারপরও তো আর্জেন্টিনা জিতেছে। হ্যাঁ জিতেছে, কিন্তু সেটা তো আপনি এখন ধরেন মিশর হয়তো একটা চান্স পেলে সেটা তো কাজে লাগাতে পারলো না, কিন্তু সেই জায়গায় যদি হ্যারি কেইন ওই চান্সটা পান, তিনি হয়তো কাজে লাগাতে পারেন। বেলিংহাম যদি ওইরকম যদি বেলিংহাম যদি পান, তো ওই জায়গায় কাজে লেগে গেলে তো দেখা যাচ্ছে আর্জেন্টিনা 25 মিনিটে 2-0 গোলে পিছিয়ে গেলে, এরকম তো হতেই পারে। ম্যাচে তো আসলে অনেক কিছুর উপর অনেক বেশি ভ্যারিয়েবলস থাকে। তো ওই জায়গায় আসলে কোন রিস্কটাকে আপনি প্রেফার করবেন, যে চেঞ্জ না করে একইভাবে চালিয়ে যাওয়ার রিস্ক, নাকি চেঞ্জ করে হঠাৎ করে গোলমাল পাকিয়ে ফেলার রিস্ক? এইটা তো ম্যান টু ম্যান ভ্যারি করে। স্কালোনি এই রিস্কটা নিতে পছন্দ করেন, তো হয়তো তিনি নিতেও পারেন। আচ্ছা, আর্জেন্টিনা আসলে কিভাবে খেলে, মানে আর পরিবর্তন কোন জায়গায়, যেহেতু একটু ভিজুয়ালি? আচ্ছা ভিজুয়াল আমরা একটা, এটা অ্যাকচুয়ালি সোফাস করি এই জিনিসটা করে রেখেছে, যে আর্জেন্টিনাকে আমরা বলছি যে 4-4-2 ফরমেশনে খেলছে, 4-4-2 হাইব্রিড। বাট দেখুন, এইটা হচ্ছে আর্জেন্টিনার প্লেয়ারদের আপনি বলতে পারেন যে এভারেজ পজিশন। হ্যাঁ এখানে হয়তো হুলিয়ান আলভারেজের ব্যাপারটা হিসাবে আনা হয়নি, বা এখানে সবচেয়ে বেশি কোন প্লেয়াররা খেলেছেন, সবচেয়ে বেশি মিনিট যে প্লেয়াররা খেলেছেন তাদের হিসাব করে একটা ফরমেশন করা হয়েছে। এই যে 4-4-2 যে বলছি, আপনি দেখুন 4 ডিফেন্ডার হয়তো 4 ম্যান আপনি হয়তো একটা খুঁজে পাবেন, কিন্তু মিডফিল্ড থেকে ফরওয়ার্ড লাইনে এটা কিন্তু আপনি আর 4-4-2 বলা যাচ্ছে না। হ্যাঁ আপনি দেখুন রাইট উইঙ্গের মানে হচ্ছে আপনার রদ্রিগো দে পল থেকে রাইট ওয়াইড মিডফিল্ডার যেটা, সেটা থেকে তিনি এই জায়গাটায়, বা রাইট সেন্ট্রাল মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাকলিস্টার, তার এভারেজ পজিশন, তিনি মাঠের যে জায়গাগুলো থেকে তার এভারেজ দল হয়তো এই জায়গাটায়, এনজো ফার্নান্দেজ, থিয়াগো আলমাদা, এবং স্ট্রাইকার লাউতারো মার্তিনেজ,
তার যেহেতু হুলিয়ান আলভারেজের চেয়ে তিনি মিনিট বেশি খেলেছেন তাকে হিসাবে রাখা হচ্ছে এবং তার পজিশনটা দেখাচ্ছে অ্যাকচুয়ালি এই জায়গায়। তো ওই যে যেটা বললাম কাগজে কলমের ফরমেশন আর মাঠের ফরমেশন আসলে কখনোই এক হয় না। তো ওই জিনিসটা হচ্ছে আর্জেন্টিনার খেলা হয়তো আপনি এই ফরমেশনটাই বেশি পাবেন, বাট লতারো মার্টিনেজ যখন হুলিয়ান আলভারেজ এসেছেন তখন হয়তো আপনি মেসিকে আরেকটু এই পাশে, লতারো মার্টিনেজকে এই পাশে এরকম হয়তো দেখতে পারেন। কি পরিবর্তন আসতে পারে সেই জায়গাটায় আমরা হয়তো 3-5-2 বা 4-4-2 কথা বলছিলাম, যে 3-5-2 এটা কাগজে কলম হয়তো আপনি এরকম 3-5-2 একটা ধরে নিতে পারেন, বা 4-4-2 যেটা ফ্ল্যাট 4-4-2 হয়তো হওয়ার একটা প্রবাবিলিটি আছে। এটা হয়তো আমরা কিছুক্ষণ পর ট্যাকটিক্যাল বোর্ডে হয়তো কিছু পারমুটেশন কম্বিনেশন হয়তো দেখবো হয়তো ফ্ল্যাট 4-4-2 এরকমও হতে পারে। সেটা কি সেটা হয়তো স্কালোনি আলটিমেটলি ডিসাইড করবেন, সেটা তো ম্যাচের দিন দেখা যাবে, বাট আপাতত আলোচনা হয়তো এই দুইটা জিনিসে বেশি আছে আর কি। আর্জেন্টিনার একাদশটা যদি আমরা একটু ট্যাকটিক্যাল বোর্ডে দেখি, ট্যাকটিক্যাল বোর্ডে আমরা মূলত আসলে 3-5-2 হলে কি হতে পারে বা 4-4-2 হলে কি হতে পারে সেটা আমরা যদি দেখি, এইটা আমরা আপাতত সেট আপ করে রেখেছি যে আর্জেন্টিনা এখন পর্যন্ত যে ফরমেশনটা আপনি হয়তো দেখেছেন যে ওই যে 4-4-2 মানে মিডফিল্ড ব্যাকলিস্টার এখানে মেসি একটু ভেতরের দিকে, আলভারেজ এখানে আমরা আলভারেজকে ধরেই ফরমেশনটা সাজানো, এটা হচ্ছে ধরুন আর্জেন্টিনার একেবারে বেস ফরমেশন যেটা। এখন এখানে যদি আমরা যদি স্কালোনি 3-5-2 খেলাতে চান সেখানে কি চেঞ্জ আসতে পারে, সেটা একটা হতে পারে আপনার প্রথমে হিসাবটা করতে হবে ডিফেন্ডার, যেহেতু ডিফেন্স লাইনে 3 জন, আপনার একটা হতে পারে রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, তাদের সঙ্গে হয়তো ফাকুন্দো মেদিনা, যেহেতু মেদিনা লেফট ব্যাকে খেলেছেন কিন্তু তিনি মূলত একজন সেন্টার ব্যাক, সেক্ষেত্রে এটা একটা ফরমেশন হতে পারে। অথবা হতে পারে মেদিনার জায়গায় লিসান্দ্রো মার্তিনেজ এখানে, সঙ্গে রোমেরো, আর হয়তো আপনি ওটামেন্ডিকে দেখতে পান। এখন দুইটা জায়গায় দুইটা রিস্ক আছে। রিস্কটা কোন জায়গায়? ওটামেন্দির বয়স হয়ে গেছে 39, ইংল্যান্ডের মতো দল যেখানে আপনি জুড বেলিংহাম কন্টিনিউয়াস অফ দ্য বল মুভমেন্ট অফ দ্য ডিফেন্ডার্স ব্লাইন্ড সাইড মুভমেন্ট করতে থাকেন, সেই জায়গায় ওতামেন্দির মতো একজন প্লেয়ারকে, 39 বছর বয়সী একজন প্লেয়ারকে আপনি শুরু থেকে খেলানোটা এটা একটা মানে খুব বড় রিস্ক। আবার ওতামেন্দির জায়গায় যদি আপনি এখানে মেদিনা বা সেনেসিকে রেখে, বা লিসান্ড্রো মার্তিনেজ এখানে, মেদিনা এখানে, বা মেদিনা এখানে, সেনেসি এখানে, যেটাই হোক সেখানে আপনার দুইজনই আবার বাম্পায়ার প্লেয়ার হয়ে যাচ্ছে। দুইজন বাম্পায়ার প্লেয়ার হলে যেটা আমরা বারবার বলি যে তার বডিটা কোন দিকে বেশি ওপেন হয়, যখন একজন বাম্পায়ার প্লেয়ার তার বডিটা মূলত এই দিকটাতে বেশি ওপেন হচ্ছে, অবভিয়াস আপনি এদিকে থাকবে কিন্তু সেটা তার পেরিফেরাল ভিউতে থাকবে, তখন তাকে ঘুরতে হলে বডি পুরোটা ঘুরাতে হবে। এই ঘুরানোতে যে সেকেন্ড, এটাই কিন্তু একটা প্লেয়ার চলে যাওয়ার আর ধরে রাখার মধ্যে অনেক বড় পার্থক্য করে দেয়। তো ওই জায়গাটা দুইজন সেন্টার মানে সিসিবি আমরা যেটাকে বলি, সেন্ট্রাল সেন্টার ব্যাক এবং লেফট সেন্টার ব্যাক, এই দুজনে যদি বাম্পায়ার হন, মানে মূলত যদি লেফট সেন্ট্রাল সেন্টার ব্যাক যিনি, তিনি যদি বাম্পায়ার হন তখন একটু একটা রিস্ক থেকে যায়। তো এই জায়গাটায় সেনেসি কতটুকু, যদি সেনেসি খেলেন তাহলে সেনেসি এখানে, বা যদি আপনার মেদিনাকে এখানে খেলে, লিসান্ড্রো মার্তিনেজ এখানে খেলেন, এই জায়গাটা তারা যদিও সেন্টার ব্যাক খেলেছেন তারা মূলত 4-4-2-তে খেলেছেন, মানে টু ম্যান সেন্টার ব্যাক যেটাকে আমরা বলি সেই ফরমেশনে খেলেছেন। সেই ফরমেশনে একজন বাম্পায়ার প্লেয়ার রাখাটা বরং বেটার, কিন্তু 3 ম্যান সেন্টার ব্যাকে একজন বাম্পায়ার প্লেয়ার রাখাটা, মানে মাঝখানে একজন বাম্পায়ার প্লেয়ার রাখা কতটা সঠিক কি হবে না সেটা ডিপেন্ড করে আসলে এরা কতটা মানিয়ে নিতে পারেন। ডিফেন্ডারদের ক্ষেত্রে এটা বলাই হয় যে কেউ টু ম্যান সেন্টার ব্যাক যেটা, সেটাতে ভালো স্বচ্ছন্দ বোধ করেন, কেউ 3 ম্যান সেন্টার ব্যাকে স্বচ্ছন্দ বোধ করেন, কেউ দুইটাতেই করেন। এদের মধ্যে লিসান্ড্রো মার্তিনেজ হয়তো দুইটাতেই করেন, কিন্তু লিসান্ড্রো মার্তিনেজ যখন 3 ম্যান সেন্টার ব্যাকে খেলেন তিনি মূলত লেফট সাইড সেন্টার ব্যাক হিসেবেই খেলেছেন, এই জায়গাটাতে তিনি খুব বেশি একটা খেলেননি 3 ম্যান সেন্টার ব্যাকে। তো ওই জায়গাটায় কাকে খেলাবেন এটা একটা ট্রেনিং গ্রাউন্ডে পারমুটেশন কম্বিনেশনের ব্যাপার। স্কালোনি হয়তো যদি 3 ম্যান সেন্টার ব্যাক চিন্তা করেন বা 3-5-2 চিন্তা করেন, সেক্ষেত্রে এই জিনিসটা হয়তো একটা চিন্তা করার ব্যাপার হতে পারে, এটা তাকে খুব বেশি ভাবাবে কাকে খেলানো যায়। এখন এর বাইরে আমরা যদি আসি, যদি আমরা ধরে নিলাম এখানে যে মেদিনা বা লিসান্ড্রো মার্তিনেজ এখানে, মেদিনা এখানে, যেহেতু তারা বিশ্বকাপ এখন পর্যন্ত খেলেছেন, এখানে আবার ওতামেন্দি এবং সেনেসি কিন্তু বিশ্বকাপে খুব বেশি এটা খেলেননি, এটাও মাথায় রাখতে হবে। তো আমরা এই তিনজনকে যদি আমরা 3 ম্যান সেন্টার ব্যাক ধরে নিই, এরপর আসছে আপনার 5 ম্যান মিডফিল্ড। 5 ম্যান মিডফিল্ড বলতে এটা 5 ম্যান মিডফিল্ডের আবার কম্বিনেশন কি হয়, আপনি দুই পাশে কাকে রাখছেন, দুই পাশে আপনি যেমন আন্তোনিও কন্তের মতো কোচ যেটা চান যে দুই পাশে দুজন উইং ব্যাক থাকবে। আবার গার্দিওলা যদি কখনো 3 ডিফেন্স 4, তিনি যদিও 5 ম্যান মিডফিল্ড খুব একটা খেলে না, সবসময় 4 ম্যান মিডফিল্ডে খেলেন, বাট এই ধরনের কোচ যারা একটু প্রোগ্রেসিভ কোচ তারা সাধারণত এই জায়গায় আবার একটু প্রোগ্রেসিভ প্লেয়ার চান যারা এটাকে হেল্প করবে বেশি। কেউ আবার দুটোর মধ্যে ব্যালেন্স করেন যে একজন হয়তো একটু ডিফেন্সে হেল্প করা প্লেয়ার, একজন হয়তো অ্যাটাকিং প্লেয়ার, এই কম্বিনেশনটা রাখেন। তো এখানে যেহেতু বাম্পায়ার প্লেয়ার আছে
এখানে হয়তো আপনি একটা অ্যাটাকিং প্লেয়ার, যেহেতু দুইজন যদি একজন বা দুইজন বাম্পায়ার প্লেয়ার থাকবেনই, আপনি এখানে চাইবেন একজন অ্যাটাকিং প্লেয়ার যিনি এখান থেকে অ্যাটাকটা করবেন। এখন সেটা হতে পারেন তাগলিয়াফিকো হলো আপনার এদিক থেকে আপনি লেফট সাইডে লেফট ফুটের প্লেয়ার রাখলে আপনার এদিক থেকে ক্রসের সুবিধাটা পাবেন আপনি বেশি। কারণ এখানে যদি আপনি রাইট সাইডের প্লেয়ার নিকো গঞ্জালেসকে রাখেন, তাকে ক্রস করতে হলে হয় এদিক থেকে তাকে বাম পায়ে ক্রস করতে হবে, যেটা তার ডমিনেন্ট ফুট না। আবার এখান থেকে ক্রস করতে হলে আগে বলটাকে এদিকে নিয়ে আসতে হবে, মানে এখান থেকে এই সাইড থেকে এই সাইডে নিয়ে আসতে হবে ডান পায়ে, তারপর তাকে ক্রস করতে হবে। তো ওইটা আবার একটা টাইম কনজিউমিং ব্যাপার, ডিফেন্ডার তাকে ঘিরে ধরতে পারে। তো ওই জায়গাটাতে আবার আপনার আর্জেন্টিনা যেহেতু খুব বেশি ক্রসে খেলে না, সেক্ষেত্রে নিকো গঞ্জালেস কতটুকু ওই যে 1-2 করে ঢুকে গিয়ে শট নিতে পারবেন, সেই জায়গাটা একটা হিসাব করার ব্যাপার আছে। তো এখানে এই দুইটা অপশনে যে কোনো একটা হতে পারে, নিকো গঞ্জালেস অথবা তাগলিয়াফিকো। এরপর আসছে আপনার রাইট সাইডে আপনার এটা হতে পারে মলিনা, হতে পারে জুলিয়ানো সিমিওনে। কেন? এবং এখানে আবার আপনারা যে আপনি ওই পাশে কি রাখছেন সেটা আবার এই পাশের কে থাকবে সেটা ডিকটেট করবে, বা ভাইস ভার্সা, এই পাশে কে থাকবেন সেটা ডিকটেট করবে এই পাশে কে থাকবেন, রাইট এবং লেফট। এখানে আপনি মলিনাকে রাখলে আপনি হয়তো ডিফেন্সিভ একটা বাড়তি সলিডিটি পাবেন। জিলিয়ানো সিমিওনেকে রাখলে আপনি হয়তো অ্যাটাকে আর একটু বেটার হেল্প পাবেন। এখন কম্বিনেশনটা হতে পারে এরকম যে হয়তো তাগলিয়াফিকো এই পাশে জিলিয়ানো সিমিওনে, অথবা এই পাশে মলিনা, এই পাশে নিকো। এই ধরনের একটা কম্বিনেশন হওয়ার, যদি 3-5-2 স্ক্যালোনি আলটিমেটলি ডিসাইড করেন, এই ধরনের একটা কম্বিনেশন হওয়ার প্রবাবিলিটি হয়তো বেশি থাকবে। আমরা এই কারণে এভাবে রাখছি যে সিমিওনে, তাগলিয়াফিকো, মলিনা, নিকো, এই ধরনের একটা কম্বিনেশন হয়তো হতে পারে। এবার আসি মিডফিল্ড, আর্জেন্টিনার সবচেয়ে ইম্পর্টেন্ট জোন যদি আমরা বলি। আপনি এই ফরমেশনে খেলার যদি স্ক্যালোনি ডিসাইড করেন 3-5-2, যে কারণে তিনি বিশ্বকাপের আগেও ট্রাই করেছেন, এটার কারণটা কি? কারণ হচ্ছে আপনার তখন সেন্টার ব্যাক 3 জন থাকা, মানে আমরা যেটাকে রেস ডিফেন্স বারবার বলছি, যে সহজ বাংলায় বললে যে কেউ অ্যাটাকে গেলে বা ঘুরতে গেলে ঘর পাহারা দেবেন কে, বা মানে দল কেউ অ্যাটাকে গেলে বাকিরা গেলে ডিফেন্সটা পাহারা দেবেন কে, ওই জায়গায় আপনি 3 জন সেন্টার ব্যাক রাখা মানে আপনার রেস ডিফেন্স নিয়ে আর খুব বেশি ভাবতে হচ্ছে না। হ্যাঁ, প্লাস আপনি এখান থেকে যদি একজন ডিফেন্সিভ প্লেয়ারও রাখেন, যে রাইট ব্যাক বা লেফট ব্যাক, তার মানে হচ্ছে আপনি এখান থেকেও আরেকটু বাড়তি সাপোর্ট এক্সপেক্ট করতে পারেন। তো তার মানে হচ্ছে আপনার ডিফেন্স নিয়ে খুব বেশি চিন্তা হয়তো করা লাগবে না। এখন এখানে সেক্ষেত্রে আপনার মিডফিল্ডটাকে আপনি আর একটু ফ্রিডম দিতে পারেন বা ফ্রি রোল দিতে পারেন, যে কারণ যেহেতু তাদেরকে তখন আর অ্যাটাক নিয়ে খুব বেশি চিন্তা করতে হবে না। সেক্ষেত্রে যদি 3-5-2 খেলেন, সেক্ষেত্রে আমি পারাদেসের রোল খুব একটা দেখি না। কেন? কারণ হচ্ছে আপনার পারাদেসকে আনা হয়েছিল মূলত ডিফেন্স সলিডিফাই করার জন্য। সো ডিফেন্সে যেহেতু 3 জন ডিফেন্ডার থাকছেন এবং এখানে অ্যাটলিস্ট একজন থাকবেন, এখানে আমার মনে হচ্ছে মলিনা থাকার সম্ভাবনা বেশি। কারণ রোমেরও আবার ঠিক এই দিকটা পুরোটা কভার করার ক্ষেত্রে অতটা তার খেলার জোনটা আপনি হয়তো ডিফেন্সিভ হাফ স্পেস থেকে এই পাশটাতে, তাকে হয়তো আপনি এই পাশটা কভার করার ক্ষেত্রে খুব বেশি পাবেন না। সেই জায়গায় হয়তো মলিনার রোলটা আর একটু ইম্পর্টেন্ট হয়ে যায়। এনিওয়ে, সেক্ষেত্রে আপনি হয়তো এখানে মিডফিল্ডে এনজো এবং ম্যাকলিস্টারের আসলে খুব বেশি, স্পেশালি এনজোর খুব বেশি আসলে অল্টারনেটিভ এই মুহূর্তে আর্জেন্টিনা টিমে নাই। এনজো যেই সার্ভিসটা দিচ্ছেন সেই জায়গায় খুব বেশি অল্টারনেটিভ নাই। তো আমরা এনজোকে ধরে নিচ্ছি। ডেপল আমরা যদি মেসির ক্ষেত্রে চিন্তা করি, মেসির ক্ষেত্রে এখানে হয়তো জিলিয়ানো সিমিওনে এবং এদিকে 3 ডিফেন্ডার থাকার কারণে মেসির কারণে যে ডিফেন্সে প্রেশারটা তৈরি হয় সেটা কভার করার মতো প্লেয়ার হয়তো থাকছেন। সেক্ষেত্রে আপনি হয়তো দেপলের জায়গায় অন্য কাউকে চিন্তা করতে পারেন। এখন সেটা কি হতে পারে? সেটা হতে পারে পালাসিওস, সেটা হতে পারে লো চেলসো। যদি খেলেন সেক্ষেত্রে আমি তাকে হয়তো ডান পাশে আর্জেন্টিনার অ্যাটাকের বাম পাশেই হয়তো দেখবো, বা মিডফিল্ডের বাম পাশে দেখার সম্ভাবনা বেশি। আমার কাছে মনে হচ্ছে এখানে তখন পালাসিওসের রোলটা ইম্পর্টেন্ট হয়ে যায়। অথবা আরেকটা হতে পারেন ইন্টারেস্টিং প্রোফাইল, সেটা অবশ্যই একটু পরে আসছি। এনিওয়ে, দেপল পালাসিওসকে ধরে নিই। এখানে এনজোকে যদি আমরা বেইজে ধরি, এই জায়গাটায় ম্যাকঅ্যালিস্টার গত সিজনে লিভারপুলে তিনি আপ টু দ্য মার্ক ছিলেন না। বিশ্বকাপে এখন পর্যন্ত হ্যাঁ তার পারাদেস আসার পর এটাকে কিছুটা পার্টিসিপেশন বেড়েছে, বাট স্টিল নট আপ টু দ্য মার্ক, মানে তার বেস্ট এখনো তিনি দিতে পারেননি। ইভেন 2022-এর ম্যাকঅ্যালিস্টারকে আমরা এখনো পাইনি। তো সেই জায়গায় আমি হয়তো একটা মানে এই জায়গায় হয়তো দুইটা চেঞ্জ দেখতে পারি। যদি ম্যাকঅ্যালিস্টারকে স্টিল রাখার প্রবাবিলিটি হাই, বাট যদি চেঞ্জ করে, এবং যেহেতু 3 ম্যান মিডফিল্ড এবং আপনার ডিফেন্সে সাপোর্টের খুব বেশি চিন্তা করতে হচ্ছে না, সেই জায়গায় আপনার আলমাদা হয়তো এখানে সরাসরি ঢুকে যেতে পারেন। কারণ আলমাদার ক্রিয়েটিভ প্লে মেকিংটা ম্যাকঅ্যালিস্টারের চেয়ে বেটার, গিভেন দ্যাট আপনার ডিফেন্স নিয়ে খুব বেশি চিন্তা করতে হচ্ছে না। এবং এই 3 জনের জায়গায় যে কোনো জায়গায়
এটা আর্জেন্টাইন ফ্যানদের একটা বড় ডিবেটের বিষয় যে ভালেন্তিন বার্কোকে কেন খেলানো হচ্ছে না। ভালেন্তিন বার্কো হচ্ছেন এমন একজন যিনি আপনি বলতে পারেন যে অল অ্যাকশন মিডফিল্ডার। আপনি তাকে ডিফেন্সে পাবেন, আপনি তাকে অ্যাটাকে পাবেন, আপনি তাকে ড্রিবলিংয়ের ক্ষেত্রে পাবেন, আপনি তাকে চার্জ করার ক্ষেত্রে, বল ক্যারি করার ক্ষেত্রে, ইন্টারসেপশনে সব জায়গায় পাবেন। যদিও তার বয়স এখনো কম, তার ওই ম্যাচুরিটিটা আসেনি, হয়তো ভবিষ্যতে উনি তাকে বড় মূলত তারকা আপনি ধরে হবেন। নিতে পারেন তাকে 2030 বিশ্বকাপের জন্য তৈরি করা হচ্ছে। হ্যাঁ, ভালেন্তিন বার্কো বা নিকো পাজ এদেরকে। বাট স্টিল আমি এই জায়গাটাতে যদি আপনার ওই যে তার ম্যাচুরিটির যে বয়সের কারণে যে ম্যাচুরিটির অভাব, সেটার অভাবটা বলতে কি হয়তো গেম সেন্স, গেম রিডিং, অপোনেন্ট কখন কোন দিক দিয়ে কাউন্টার অ্যাটাক করতে পারে সেই হিসাবটা আগে থেকে করে ফেলা, সেটা হয়তো ম্যাচ খেলতে খেলতে যত বেশি খেলবেন তত বেশি আসবে, যত বয়স বাড়বে তত আসবে। যেহেতু 3 ম্যান ডিফেন্স এবং 2 উইং ব্যাক থাকছে এবং আরও মিডফিল্ডার থাকছে, সেক্ষেত্রে এই জায়গাটায় আমি বার্কোর একটা রোল দেখি। বার্কোকে আপনি যদি তার স্ট্রাসবার্গে তার হিট ম্যাপ দেখেন সিজনে, তার হিট ম্যাপ এই জায়গাটা সব জায়গায় আপনি তাকে দেখবেন। এবং আর্জেন্টিনা এখন পর্যন্ত তাকে অল্প কিছু সময়ই খেলিয়েছে, বাট যখনই খেলেছে তাকে এই লেফট হাফ স্পেস অর্থাৎ মিডফিল্ড লাইন এবং টাচ লাইনের মাঝামাঝি জায়গাটায় আবার তাকে রাইট হাফ স্পেসেও খেলিয়েছে। মানে এই দুই জোনে হ্যাঁ, মানে লেফট হাফ স্পেস এবং রাইট হাফ স্পেস, এবং তাকে মূলত বলা হয় লেফট হাফ স্পেসে প্লেয়ার। তিনি লেফট ব্যাকেও খেলেছেন একটা সময়, সেন্ট্রাল মিডফিল্ডেও খেলতে পারেন। বাট আমার কাছে মনে হচ্ছে যদি তাকে আর্জেন্টিনা 3-5-2 ফরমেশনে যায়, সেক্ষেত্রে মিডফিল্ডে আপনি ইভেন এই জায়গায় দেপলের জায়গায় অথবা এই জায়গায় ম্যাকেলিস্টারের জায়গায় যে কোনো জায়গায় আপনি তাকে খেলানোর চিন্তা হয়তো স্কালোনি করতে পারেন। কারণ তিনি বার্কো থাকা মানে হচ্ছে বার্কো একটা এনার্জি, মানে বেশ এনার্জিও যোগান মিডফিল্ডে, আবার তার কাছে ক্রিয়েটিভিটিও পাওয়া যায়, আবার ডিফেন্সিভ সাপোর্টও পাওয়া যায়। তো সব জায়গায় মিলিয়ে এই জায়গাটা আমার এই প্রোফাইলটা খুব আমার কাছে মনে হচ্ছে যে আমি যদি স্কালোনি হতাম এবং এই ফরমেশন নিয়ে চিন্তা করতাম, আমি হয়তো বার্কোর কথাটা চিন্তা করতাম। এবং সেক্ষেত্রে আমি হয়তো তাকে বাম পাশেই বেশি রাখতাম। সেক্ষেত্রে হয়তো দেপল বা পারেদেসকে এখানে রেখে বার্কোকে এখানে রাখার কথা চিন্তা করতো। এবং এখানে আপনি আবার লো চেলসেকেও আপনি হয়তো এই জায়গাটা চিন্তা করতে পারেন। যদি আপনি এই ফরমেশনটা চিন্তা করেন, সেক্ষেত্রে আপনার দেপল, এনজো, পাশাপাশি হতো লো চেলস। আর আসলে ফরওয়ার্ড লাইন নিয়ে তো খুব বেশি আসলে বলার কিছু নেই। মেসি আলভারেজকে নিয়েও একটু কথা ছিল যে আলভারেজ আগের মতো খেলতে পারছেন না। তো ওই দিন তো তিনি অসাধারণ এক গোল করে একটা বুঝিয়ে দিলেন যে আসলে আলভারেজ মানে কি করতে পারে। এবং আরেকটা জিনিস হচ্ছে 3-5-2 ফরমেশনে খেললে আর্জেন্টিনার খেলাটা এত বেশি পজিশন বেসড হবে না, এত বেশি সেন্ট্রাল জোন দিয়ে হবে না, হয়তো অনেক বেশি ভার্টিক্যাল ফুটবল হবে, যে বল পেলে সামনে বাড়িয়ে দেওয়া, সোজাসুজি অল্প পাসে উঠে যাওয়া। এই জায়গাটায় আলভারেজের রোলটা আরেকটু ইম্পর্টেন্ট হয়ে যায়, যেহেতু আলভারেজ প্রেস করেন, আলভারেজ আবার ট্র্যাক ব্যাকও করেন কিছুটা। আলভারেজ আবার যখন আর্জেন্টিনার বল আর্জেন্টিনা এখানে কোথাও থাকবে, তিনি আবার হয়তো এই জায়গাটায় এরকম কোনো একটা জায়গায় স্পেস নিয়ে যে জিনিসটা আপনি হয়তো লতারো মার্টিনেজের কাছ থেকে পাবেন না। তো সেই জায়গায় মিলিয়ে সব কিছু মিলিয়ে আলভারেজের রোলটা আরও বেশি ইম্পর্টেন্ট হয়ে যায়। তো ফরওয়ার্ড লাইনে তো আলভারেজ এবং মেসি নিয়ে খুব বেশি একটা সংশয়ের ব্যাপার নেই। এখানে যদি 3-5-2 ফরমেশন গেলে সেক্ষেত্রে হয়তো এরকম কিছু একটা হতে পারে। এখন আরেকটা ফরমেশন হতে পারে, সেটা হচ্ছে যেটা আমরা বলছিলাম 4-4-2। 4-4-2 আর্জেন্টিনা 4-4-2 খেলছে, কিন্তু 4-4-2টা হাইব্রিড। তো ওই জায়গাটায় আপনি 4-4-2-তে আপনার সেক্ষেত্রে আসলে ডিফেন্সিভ কম্বিনেশন নিয়ে খুব বেশি আসলে পরীক্ষা নিরীক্ষা করার সুযোগ নেই। রাইট ব্যাকে মলিনা আর মন্তিয়ালের মধ্যে যে কেউ একজন আসলে, এটা স্কালোনি একটা অবু 10-20 করে যে কোনো একজনকে চুজ করে নিতে পারেন। খুব বেশি আসলে ওই যে 19-20 নেই। লেফট ব্যাকে মেদিনার তাগলিয়াফিকো, যেহেতু 4-4-2 আমরা মানে ফ্ল্যাট 4-4-2 চিন্তা করছি, সেক্ষেত্রে আপনার হয়তো লেফট ব্যাককে খুব বেশি একটা উঠতে হবে না। সেই জায়গায় আমি হয়তো মেদিনার রোলটাই ইম্পর্টেন্ট দেখি ইন কম্পারিজন উইথ তাগলিয়াফিকো। এই জায়গায় তখন আমি স্টিল দেপলকেই বলবো যে দেপল বেটার সুইটেড। দেপল তখন আপনি যদি ফ্ল্যাট 4-4-2 খেলেন, সেক্ষেত্রে এনজো এবং পারেদেস বা ম্যাকেলিস্টারের পাশাপাশি তখন আবার এই যে বার্কো, পালাসিওস বা আলমাদার চিন্তাটা একটু পরে আসবে। এখানে হয়তো এনজো এবং পারেদেস বা ম্যাকেলিস্টারের মধ্যে এই তিনজনের মধ্যে যে কোনো দুইজন, আমার কাছে মনে হচ্ছে তখন হয়তো এনজো আর ম্যাকেলিস্টার এই জায়গাটায় ইম্পর্টেন্ট হয়ে যাবেন, যেহেতু আপনি মেদিনাকে আর উঠাবেন না। এবং আমরা যদি 3-5-2 নিয়ে একটু আলোচনা করছিলাম, তখন কিন্তু আবার আর্জেন্টিনা যখন অ্যাটাকে উঠবে, অ্যাকচুয়ালি ফরমেশনটা আবার 3-5-2 হয়ে যাবে। কারণ তখন আপনার এই যে এইরকমই হয়ে যাবে, যখন অ্যাটাকে উঠবে মানে এরকম হয়ে যাবে আর কি। তো 3-5-2 অনেকটা হয়ে যাবে। এনিওয়ে, তো আমরা 4-4-2 যদি বলি, সেক্ষেত্রে এখানে এনজো, এখানে ম্যাকেলিস্টার বা লিয়ান্দ্রো পারেদেস যদি আমরা ধরি, আমরা এনজো আর ম্যাকেলিস্টারের কথাই যদি ধরি, এদিকে দেপলকে আমরা যেটা বলছিলাম যে মেসি সাপোর্ট এবং রাইট ব্যাকের সাপোর্ট, মানে ডিফেন্সিভ এবং অফেন্সিভ দুই ক্ষেত্রে সাপোর্টের ক্ষেত্রে দেপলের রোলটা ইম্পর্টেন্ট। এই জায়গাটায় তখন আপনি যেহেতু আর্জেন্টিনার উইথ প্রোভাইড করার মতো প্লেয়ার আর তখন থাকছেন না,
সেই জায়গায় হয়তো আপনি নিকো গঞ্জালেসকে দেখার চান্সটা বেশি। হ্যাঁ, আর্জেন্টিনা এই জায়গাটা আলমাদাকে এতদিন পর্যন্ত খেলিয়েছে, কিন্তু আলমাদা খেললে তখন হচ্ছে ওই যে মিডফিল্ডটা অনেক বেশি খুব বেশি সেন্ট্রাল করিডোর দিয়ে আর্জেন্টিনা অ্যাটাকটা চলে যায়, সেক্ষেত্রে আবার আর্জেন্টিনার উইথ থাকে না যদি আলমাদা খেলেন, এবং তখন হচ্ছে উইথ প্রোভাইড করার জন্য এই দুজন করতে হয়, এই কারণে আবার তখন আবার কাউন্টার অ্যাটাকে আর্জেন্টিনা ভালনারেবল হয়ে যায়। তো ওই জায়গাটা আমার মনে হচ্ছে যদি আর্জেন্টিনা ফ্ল্যাট 4-4-2-তে দুঃখিত যদি আর্জেন্টিনা ফ্ল্যাট 4-4-2-তে খেলে, সেক্ষেত্রে আলমাদা বা অন্য কারো বদলে নিকো গঞ্জালেসের রোলটা ইম্পর্টেন্ট হয়ে যায়। অথবা এই জায়গায় আবার ভালেন্তিন বার্কোর কথাটা আসে। ভালেন্তিন বার্কো মূলত আমরা বলছিলাম যে লেফট হাফ স্পেস দিয়ে খেলেন, বাট যেহেতু তিনি লেফট ব্যাক একসময় খেলেছেন, তিনি ওই জায়গাটা খেলতে পারেন, প্লাস তিনি লেফট ফুটেড, ওই জায়গাটায় আপনার যেহেতু লেফট ব্যাক খুব বেশি, যদি আপনি ফ্ল্যাট 4-4-2-তে খেলেন এবং সেই জায়গায় আপনি যদি মেদিনাকে রাখেন, তার মানে হচ্ছে লেফট ব্যাক খুব একটা বেশি উঠবে না। সেই জায়গায় আপনার এখানে এমন একটা প্রোফাইল লাগবে যিনি লেফট ফুটেড হলে বেটার আর কি। লেফট ফুটেড হলে আপনার এখান থেকে ক্রস করার ক্ষেত্রে সুবিধা পাওয়া যায়, প্লাস আবার যেহেতু তিনি বার্কার হচ্ছে বাম্পায়ার প্লেয়ার হলো, তিনি এই মুভমেন্টটা অর্থাৎ ইনওয়ার্ড মুভমেন্টের ক্ষেত্রেও আরেকটু বেশি স্বচ্ছন্দ। তো ওই জায়গাটায় বার্কার আমি একটা ইম্পর্টেন্স দেখি আর কি। সেক্ষেত্রে হয়তো বার্কার কথা চিন্তা করতে পারে, বাট যেহেতু বার্কো এখন পর্যন্ত খুব বেশি এটা খেলেননি, হয়তো বার্কো কতটুকু চিন্তা করবেন সেটা দেখার ব্যাপার হবে। বাট মানে 4-4-2 যদি ফ্ল্যাট চিন্তা করে, সেক্ষেত্রে হয়তো এরকম একটা ফরমেশন হতে পারে। আমরা বার্কো এবং নিকো দুজনকে রাখছি এই জায়গায়, এরকম একটা ফরমেশন হতে পারে। তো গ্যাস্তন এদুলের কথা কতটুকু সত্যি হয় বা আদৌ স্কালোনি ফরমেশনে চেঞ্জ আনেন কিনা, এটা দেখার জন্য ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হবে। দর্শক, আপনারা হয়তো কিছু ধারণা পেয়েছেন আর্জেন্টিনার একাদশ সম্পর্কে এবং পরিবর্তন হলে কি ধরনের কি হতে পারে সে সম্পর্কে। দর্শক, আপনারা আমাদের সঙ্গে থাকুন। বিশ্বকাপের বাকিটার সময় আমরা এই ধরনের বিভিন্ন বিশ্লেষণ নিয়ে হাজির হব পর্দায়। ধন্যবাদ সবাইকে।